আজ একটা অসাধারণ বইয়ের জন্মদিন। চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিস। এই বইটা লেখার জন্য ডারউইন অনেক সময় নিয়েছিলেন। তিনি এক ডাক্তারবাবুর মেজ ছেলে ছিলেন। ডাক্তারবাবুর খুব ইচ্ছা ছিল যে ছেলেকে তিনি ডাক্তার বানাবেন। আমাদের দেশে ডাক্তারবাবুদেরও এরকম শখ থাকে যে ডাক্তার হলে নিজের ছেলেকে ডাক্তার বানাতে ইচ্ছে করে, উকিল হলে নিজের ছেলেকে উকিল বানাতে ইচ্ছে করে। কিন্তু ডাক্তারির বইপত্র পড়তে ডারউইনের ভালো লাগতো না। এখানে সেখানে ঘুরে বেড়াতো, অন্যান্য বই পড়তো। তো যাই হোক, শেষ পর্যন্ত 22 বছর বয়সে সে বেরিয়ে পড়ল পৃথিবী ভ্রমণে, একটা জাহাজের ক্যাপ্টেনের সহযোগী হয়ে। বাড়ির খরচায়, সেখান থেকে যে কোনো খরচা পায়নি। ডাক্তারবাবু সমস্ত খরচা জুগিয়েছিলেন 22 বছরের ছেলের জন্য। ছেলের ইচ্ছে হয়েছিল যে সমুদ্রের তলার গঠনটা কেমন সেটা দেখে। কিন্তু সে সেখানে গিয়ে নানান রকম পাখি, নানান রকম জন্তুর জীবাশ্ম, দেহাবশেষ এগুলো প্রচুর পরিমাণে সংগ্রহ করলো। তারপর অনেক দিন ঘুরে টুরে যখন ফিরল, তখন সে তার বেড়ানোর গল্পগুলো লিখেছিল, সেগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু যত সে তার জীবাশ্ম নিয়ে চর্চা করছিল, তার একটা অন্যরকম কিছু ভেতরে আসছিল। সে পাদ্রী হওয়ার জন্য পড়াশোনা করেছিল এক সময়। তো ভক্তিপ্রণত মানুষই ছিল, কিন্তু জাহাজে করে এইসব ঘুরতে গিয়ে তার ভেতরে যে চিন্তাগুলো এলো ক্রমশ ক্রমশ, তাতে ঈশ্বর কোথায় বিদায় নিলেন সে বুঝতে পেরে গেল এই পৃথিবীটা ঈশ্বর তৈরি করে দেননি। ধীরে ধীরে, অতি ধীরে ধীরে তৈরি হয়েছে প্রকৃতির হাতে, বহু সংগ্রামের, বহু পরিবর্তনের মধ্য দিয়ে। একথা যখন তিনি তার স্ত্রীকে বললেন, স্ত্রী ভয় পেয়েছিলেন। না, এসব বলো না, জানো না গ্যালিলিওর কি হয়েছিল, ওরা তো রেগে যাবে, তোমার শাস্তি দেবে, না এসব কথা বলে লাভ নেই। তিনি বলেছিলেন, আমি লিখে রাখলাম, আমার মৃত্যুর পর আমি টাকা রেখে যাও, তুমি ছেপো। না, মৃত্যুর পর অবধি অপেক্ষা করতে হয়নি, তার আগেই তিনি বই বের করেছিলেন। তাতে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে ঈশ্বরের হাত নয়, প্রকৃতির হাতে, বিজ্ঞানের নিয়মে এই জিনিসটা ঘটেছে। তাকে নিয়ে প্রচুর ব্যঙ্গ করা হয়েছিল, কিন্তু আজও ডারউইন আমাদের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন দিকদর্শী ভূমিকা নিয়ে। কেউ যদি ডারউইনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, তবু আমরা বিজ্ঞান কর্মীরা যারা অন্তর থেকে বিজ্ঞান ভালোবাসি, তাকে রুখব। আর গত দিনটা ছিল আরও একটা অসাধারণ দিন। জন মিল্টন, যিনি ছিলেন কবি, তিনি আমাদের রবীন্দ্রনাথের মতোই কবিতার পাশাপাশি প্রচুর প্রবন্ধ লিখতেন এবং সামাজিক রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে পিছপা হতেন না। বড় কবিদের কিন্তু সামাজিক রাজনৈতিক বিষয়ে অনেক দায়িত্ব তিনি নিতেন। তো তাঁর বয়সকালে বিয়ে হয়েছিল অল্প বয়সী একটি খুকির সঙ্গে। 14-15-16 বছরের মেয়ে বয়স্ক স্বামীকে ঠিক বন্ধু হিসাবে নিতে পারেনি, তাই বিয়ের কিছুদিন পরে সে চলে গিয়েছিল বাপের বাড়ি। এই সময় বিচ্ছিন্ন থাকতে থাকতে তার মনে এসেছিল, মিল্টনের মনে এসেছিল যে ডিভোর্স করে নিতে হবে। সে কথা তিনি একটা প্যাম্পলেটে প্রকাশ করেছিলেন। সে সময় ছিল ম্যারেজেস আর মেড ইন হেভেন, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। এই বিয়ে ব্যাপারটা ভগবানের করে দেওয়া জন্ম জন্মান্তরের সম্পর্ক, ডিভোর্সের কথা বলা সাংঘাতিক পাপ। সে সময় নানান যুদ্ধক্ষেত্রে ইংরেজদের পরাজয় হচ্ছিল। ইংরেজ শাসকরা বলল, এই রকম মিল্টনের মতো লোকজনের এইসব আচরণের জন্যই আমাদের দেশের যুদ্ধে পরাজয় হচ্ছে। শাসকেরা এরকমভাবেই বলে থাকে। যাই হোক, ওই প্যাম্পলেটটি নিষিদ্ধ করা হলো। শাসকেরা এরকম নিষিদ্ধ করেও থাকেন। তো নিষিদ্ধ করার পর সেই প্যাম্পলেটটি কিন্তু সেরকম কোনো ওজস্বী ভাষায় লেখা ছিল না। তার প্রতিবাদে যেটা লিখলেন সেটা একটা অসাধারণ ক্লাসিক ভাষায় তিনি লিখলেন। সেই বই হচ্ছে অ্যারিওপ্যাগিটিকা। 1644 সালে 23শে নভেম্বর সে বই প্রকাশ পেয়েছিল। প্রকাশ করার পর যে সে বইয়ের খুব আদর হয়েছিল তা না, কিন্তু 100 বছর পর সবাই বুঝলো যে এটা একটা অসাধারণ বই। এবং যত এক এক করে শতাব্দী যেতে লাগলো, সে বই দারুণ জনপ্রিয় হয়ে উঠল। যারাই চিন্তার মুক্তি, মানুষের মতো প্রকাশের স্বাধীনতা এইসব নিয়ে ভেবেছেন, তাদের কাছে ওটা একটা অসাধারণ বই হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ তার শেষ জীবনে ওই বইটি নিয়ে
চর্চা করেছিলেন, তাঁর সে গল্পে, বয়সকালে লেখা একটা গল্পে অষ্টম অধ্যায় আমি এই বইটির সন্ধান পেয়েছিলাম। এই যে দুটি বইয়ের কথা আপনাদেরকে বলবার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগলো।